নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামুনের মেয়ে উপন্যাসটি ধারাবাহিক আপনাদের শোনাচ্ছি। আজ তার তৃতীয় পর্ব। সকালবেলায় প্রিয় মুখুজ্জে মশাই অত্যন্ত ব্যস্ত হইয়া প্র্যাকটিসে চলিতেছিলেন। বগলে চাপা একতারা হোমিওপ্যাথি বই, হাতে তোয়ালে বাঁধা ঔষধের বাক্স, পিছনে পিছনে এক করে দুলের বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল। বাবা ঠাকুর, তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে। প্রিয়র মুখ ফিরাইয়া কথা কহিবার অবকাশ ছিল না। তিনি বাঁ হাতটা পিছনে নাড়িয়া দিয়া বলিয়া দিলেন, না 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 না, তোদের আর আমি রাখতে পারবো না। তোরা বড় বজ্জাত, কেন তুই ছাগলকে ফ্যান খাওয়ালি? তুলে বউ বিস্মিত হইয়া বলিল, সকলের পেটাপিটি তো ফ্যান খায় বাবা ঠাকুর। প্রিয় ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন, ফের মিথ্যা কথা হারামজাদি, কারুর ছাগল ফ্যান খায় না, ছাগল খায় ঘাস। তুলে বউ কহিল, ঘাস খায়, পাতা পত্তর খায়, ফ্যানও খায় বাবা ঠাকুর। প্রিয় তেমনি মাথা নাড়িয়া বলিয়া দিলেন, না না, তোদের আর আমি রাখবো না, তোরা আজই দূর হ। গোলক চাটুর্যে বলে গেছে মামুন পাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস, আর তোদের ওপর আমার দয়া নেই, তোরা বড় বজ্জাত। তুলে বউ শেষ মিনতি করিয়া কহিল, ফ্যানটুকু কি তবে ফেলে দেব বাবা ঠাকুর? প্রিয় অসংকোচে কহিলেন, হ্যাঁ দিবি, তোদের গরু থাকতো খাওয়াতিস, দোষ ছিল না। এই যে ভয়ানক কথা, আজ উঠে যা বুঝলি। ওহ, বেলা হয়ে গেছে, সালফার দেবার সময় বয়ে যায়। বলিতে বলিতে তিনি দ্রুত বেগে প্রস্থানের উদ্যম করিতে তুলে বউ পিছন হইতে করুণ স্বরে কহিল, বাবা ঠাকুর, কাল 14 দিন রাত মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি। প্রিয় তৎক্ষণাৎ ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন, কেন কেন, পেট না বাচ্ছে, গা বমি বমি করছে? তুলে বউ মাথা নাড়িল, তবে কি পেট ফুলছে, খিদে নেই? খিদে বড্ড বাবা ঠাকুর। প্রিয় কহিলেন, ওহ তাই বল, সেও তো একটা মস্ত রোগ, ন্যাট্রাম, আয়োডিন, আরো ঢের ওষুধ আছে। এতক্ষণ বলিসনি কেন? দেখে শুনে যে একটা খাইয়ে দিতে পারতাম, চল দেখি। তুলে বউ ইতস্তত করিয়া কহিল, ওষুধ চাই না বাবা ঠাকুর, দুটো চাল ফেলে মেয়েটাকে ফুটিয়ে দি। প্রিয় ক্ষণকাল বিস্মিতের মতো চাহিয়া থাকিয়া জ্বলিয়া উঠিয়া কহিলেন, ওষুধ চাই না চাল চাই? দূর হ হারামজাদি মানুষ মুখ থেকে, ছোট লোকের মুখে আগুন। তুলে বউ লজ্জিত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতে প্রিয় ধমক দিয়া বলিলেন, খেতে পাসনি তো সন্ধ্যের কাছে গিয়ে বল কে না। তুলে বউ শুধু নীরবে মুখ তুলিয়া চাহিল। প্রিয় কহিলেন, গিন্নির কাছে গিয়ে যেন মরিস না, ঘাটের ধারে দাঁড়িয়ে থাকবে, দিদি ঠাকুর এলে বলিস আমার বড় ওষুধের বাক্সে একটা আটানি আছে দিতে। খবরদার বলে দিচ্ছি, ব্যায়াম হলে আগে আমাকে ডাকতে হবে। তখন যে বিপ্নের কাছে গিয়ে, কে ত্রৈলোক্য নাকি ষষ্ঠীচরণ, যে বলি বাড়ির খবর সব ভালো তো? তুলে বউ আস্তে আস্তে প্রস্থান করিল। ত্রৈলোক্য ও ষষ্ঠীচরণ সম্মুখে আসিয়া প্রাত প্রণাম করিয়া কহিলেন, আগে আপনার আশীর্বাদে সব ভালো, সবাই ভালো আছে। প্রিয় অস্ফুটে আশীর্বাদ করিয়া কহিলেন, ভালো ভালো, যে দিনকাল পড়েছে আমার তো নইবার খাবার সময় নেই, ঘরে ঘরে সর্দি কাশি, একটু অবহেলা করেছি কি ব্রঙ্কাইটিস, সকালেই যাওয়া হচ্ছে কোথায় শুনি সবাই মিলে। ত্রৈলোক্য কহিল, আগে আপনারই কাছে। প্রিয় উৎসাহিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কেন, আমার কাছে কেন? ত্রৈলোক্য কহিল, লোকজনের চলাচলের বড় দুঃখ হচ্ছে বা জামাই বাবু, তাই খালটার উপরে একটা সাঁকো তৈরি করছি। আপনার ওই বৈকুণ্ঠের দরুন ছোট বাঁশ ছাড়টা না দিলে তো আর কিছু হয় না। প্রিয় রাগ করিয়া বলিলেন,
কিন্তু আমি দিতে যাবো কেন? গায়ে কি আর মানুষ নেই? পুরো ষষ্ঠীচরণ এতক্ষণ চুপ করিয়াছিল। এইবার সে ঘাড় নোয়াইয়া আর একটা প্রণাম করিয়া বলিল, যদি অভয় দেন তো বলি জামাই বাবু, এ গায়ে আপনি ছাড়া আর মানুষ নেই। আপনি দয়া করেন তো 10 জনে চলে বাঁচবে, নইলে আমরা চাষি মানুষ কোথায় পাবো বাঁশ কেনবার টাকা? প্রিয় এক মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিলেন, লোকজনের কি কষ্ট হচ্ছে নাকি? ত্রৈলোক্য কহিল, মরে যাচ্ছে বাবা ঠাকুর, হাত পা ভেঙে একেবারে মরে যাচ্ছে। প্রিয় কহিলেন, কিন্তু গিন্নি শুনলে যে ভারী রাগ করবে। ষষ্ঠীচরণ কহিল, আপনি দিলে মা ঠাকুরুন করবেন কি? তখন না হয় সবাই গিয়ে তার পায়ে উপুর হয়ে পড়ব। প্রিয় চিন্তিত মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিলেন, লোকজনের কষ্ট হচ্ছে, কি করি? আচ্ছা নাও গে যাও, কিন্তু গিন্নি যেন শুনতে না পায়। উফ, বড় বেলা হয়ে গেল। রোশকে বাগদির পরিবারটা রাত্রে কেমন ছিল কে জানে। রায়নীর অ্যাকশনটা নড়লে চড়লে ব্যথা হতেই হবে। আচ্ছা চললুম চললুম বলিয়া প্রিয় দ্রুত বেগে অদৃশ্য হইয়া গেলেন। বুড়ো ষষ্ঠীচরণ একটু হাসিয়া কিন্তু ত্রৈলোক্য কহিল, খেপাটে লোক বটে, কিন্তু খুড়ো পাগলা ঠাকুর ছাড়া গরিব দুঃখী দরদ কেউ বোঝে না। মন যেন গঙ্গা জলের মতো সাদা। এই বলিয়া সে যেদিকে পাগলা ঠাকুর অন্তর্হিত হইয়াছিল সেই দিকে মুখ তুলিয়া 2 হাত জোর করিয়া একটা নমস্কার করিল। ষষ্ঠীচরণ বলিল, হুকুম হয়ে গেল, আর দেরি নয় ত্রৈলোক্য, কাজটা শেষ করে ফেলতে পারলে হয়। ত্রৈলোক্য ঘাড় নাড়িয়া কহিল, তাই চলো খুড়ো। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হইয়া আসিতেছিল, কিন্তু তখনও আলো জ্বালা হয় নাই। অরুণ তাহার পরিবার ঘরের মধ্যে টেবিলের উপর 2 পা তুলিয়া দিয়া পরিকাঠের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থির হইয়া বসিয়াছিল। তাহার ক্রোড়ের উপর বই খোলা, কিন্তু একটু মনোযোগ করিলেই দেখা যাইত যে এ কেবল সন্ধ্যার অজুহাতেই পড়া বন্ধ হয় নাই, বরঞ্চ আলো যখন যথেষ্ট ছিল তখনও ওই বই ওখানে অমনি করিয়াই পড়িয়াছিল। বস্তুত সেই দিন হইতে সে কাজেও যায় নাই, বাড়ির বাহির পর্যন্ত হয় নাই। এই কয়টা দিন তাহার কেবল একটা কথাই বারবার মনে পড়িয়াছে যে একজনের কাছে সে একেবারে অস্পৃশ্য হইয়া গেছে। ঘৃণা এবং অসুচিতা এত দূরে গিয়াছে যে তাহাকে ছুঁইয়া ফেলিলেও একজনের মুখের পান ফেলিয়া দিবার প্রয়োজন হয়। সহসা তাহার চিন্তা বাধা পাইল। দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া সে চোখ নামাইয়া ঠাহর করিয়া জিজ্ঞাসা করিল, কে ওখানে? আমি সন্ধ্যা বলিয়া সাড়া দিয়া সন্ধ্যা দরজা খুলিয়া চৌখাট ধরিয়া দাঁড়াইল। অরুণ ব্যস্ত হইয়া পা নামাইয়া উঠিয়া দাঁড়াইল এবং একান্ত বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করিল, এ কি, তুমি এখানে এমন সময় যে? ঘরে এসে বসো। সন্ধ্যা কহিল, আমার বসবার সময় নেই, আমি পুকুরে গা ধুতে এসে তোমার এখানে লুকিয়ে এসেছি। তোমাদের একটা মান রাখবে অরুণদা। অরুণ অধিকতর বিস্মিত হইয়া বলিল, মান তোমাদের? নিশ্চয় রাখবো সন্ধ্যা। তা আমি জানতুম বলিয়া সন্ধ্যা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, বাবার কাছে শুনলুম এ কদিন তুমি কাজে যাওনি, বাড়ি থেকে পর্যন্ত বেরোওনি, কেন শুনি? আমার শরীর ভালো নেই। সন্ধ্যা কহিল, না থাকা আশ্চর্য নয়, কিন্তু তা নয়। বাবা তাহলে সকলের আগে সেই কথাটাই বলতেন। অরুণ চুপ করিয়া রহিল। সন্ধ্যা নিজেও একটুখানি স্থির থাকিয়া পুনশ্চ কহিল, কারণ আমি জানি অরুণদা, কিন্তু আমাদের বাড়িতে তুমি আর কখনো যেও না। অরুণ আস্তে আস্তে ঘাড় নাড়িয়া বলিল, না, শুধু কেবল তোমাদের বাড়িতে নয়, এই গ্রামের বাস তুলে দিয়ে আর কোথাও যাব কিনা, যেথায় বিনা দোষে মানুষকে মানুষ এত হীন, এত লাঞ্ছিত করে না। আমি সেই কথাই দিনরাত ভাবছি। সন্ধ্যা মুখ তুলিয়া বলিয়া উঠিল, জন্মভূমি ত্যাগ করে চলে যাবে? অরুণ কহিল,
জন্মভূমি তো আমাকে ত্যাগ করছে সন্ধ্যা। আজ তোমার কাছেও আমি এমন অসুচি হয়ে গেছি যে তোমাকেও মুখের পান ফেলে দিতে হলো। এই ঘৃণার সয়েও কি আমাকে তুমি এই গ্রামে থাকতে বলো? সন্ধ্যা নিরুত্তরে অধমুখে দাঁড়াইয়া রহিল। অরুণ কহিল, আচারের নাম নিয়ে এই চিরাগত সংস্কার তোমাদের মনটাকে হয়তো আজ স্পর্শ পর্যন্ত করে না, কিন্তু যেখানে করে সেখানে মানুষের হাত থেকে মানুষের এই লাঞ্ছনা মানুষকে যে বেদনায় কতদূর বিদ্ধ করতে পারে, এই কথাটা যে একদিন আমাকে এমন করে অনুভব করতে হবে আমি স্বপ্নেও ভাবিনি সন্ধ্যা। সন্ধ্যা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু এই লাঞ্ছনা কি তুমি নিজেই ডেকে আনোনি অরুণদা? অরুণ কহিল, কি জানি, কিন্তু সে যাই হোক। আচ্ছা সন্ধ্যা, প্রায়শ্চিত্ত করলে কি এর কোনো উপায় হতে পারে, বলতে পারো? সন্ধ্যা বলিল, হতে পারে, কিন্তু একদিন আত্মমর্যাদা হারাবার ভয় তুমি রাজি হওনি। আজ যদি নিজেই তাকে বিসর্জন দাও তো আমি বলি অরুণদা, আর যাই করো, এখানে আর দেব না। অরুণ কহিল, কিন্তু তোমার ঘৃণা যে সেখানেও আমাকে টিকতে দেবে না, কিন্তু তাতেই বা তোমার কতটুকু ক্ষতি বৃদ্ধি? অরুণ কহিল, সন্ধ্যা, এ কথা তুমিও মুখ দিয়ে উচ্চারণ করতে পারলে? সন্ধ্যা বলিল, তুমি যে আমার লজ্জা আর আমার সংকোচের আবরণটুকু রাখতে দিলে না অরুণদা। আবার সে ইঙ্গিতে তোমাকে কতবার জানিয়েছি যে কিছুতেই হয় না, তবুও তোমার ভিক্ষার জবরদস্তি যেন কোনো মতেই শেষ হতে চায় না। বাবা রাজি হতে পারেন, মাও ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারিনি আমি কত বড় বামুনের মেয়ে। অরুণ বিস্ময় হতবুদ্ধি হইয়া বলিল, আর আমি? সন্ধ্যা বলিল, তুমিও আমার স্বজাতি, কিন্তু তবুও বাঘ আর বেড়াল তো এক নয় অরুণদা। কিন্তু কথাটা বলিয়া ফেলার সঙ্গে সঙ্গে সে নিজেই মনে মনে যেন শিহরিয়া উঠিল। অরুণ আর কথা কহিল না, কেবল তাহার মুখের উপর হইতে নিজের বিস্মিত ব্যথিত চোখ দুটি সরাইয়া লইল। সন্ধ্যা জোর করিয়া একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, তুমি যেখানেই যাও না অরুণদা, আমাকে কিন্তু সহজে ভুলতে পারবে না। অনেককাল তোমার মনে থাকবে। বারবার এত অপমান তোমাকে কেউ করেনি। অরুণ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, তুমি যে জন্য এসেছিলে তা তো এখনো বলনি। সন্ধ্যা প্রত্যুত্তরে শুধু একটু হাসিল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, পৃথিবীতে আশ্চর্যের আর অন্ত নেই। তারপরে কি একটা বলিতে গিয়া হঠাৎ থামিয়া গিয়া কহিল, অথচ আমার মান তুমি না রাখলে পৃথিবীতে আর কেউ রাখবার নেই। এ তোমার বিশ্বাস হয় অরুণদা? অরুণ শুধু নিঃশব্দে চাহিয়া রহিল। সন্ধ্যা কহিল, 1 কোটি দুলের বিধবা স্ত্রীকে আর তার মেয়েকে 1 কোটির বাপ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তাদের ডেকে এনেছেন। আমি দিয়েছি তাদের আশ্রয়। কোথায়? আমাদের পুরনো গোয়াল ঘরে, কিন্তু বামুন পাড়ার মধ্যে তারা থাকতে পাবে না। অরুণ বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন? সন্ধ্যা কহিল, কেন কি? তারা যে তুলে, তারা আমাদের পুকুর ঘাট থেকে খাবার জল নেয়, তারা পথের ওপর ছাগলকে ফ্যান খাওয়ায়। গোলক ঠাকুরদা না জেনে পাছে মারিয়ে ফেলেন। মা প্রতিজ্ঞা করেছেন কাল সকালে তাদের ঝাঁটা মেরে বিদায় করে তবে স্নান করবেন। তুমি তাদের স্থান দাও অরুণদা, তাদের কিচ্ছু নেই, তারা একেবারে নিরাশ্রয়। অরুণ কহিল, বেশ, কিন্তু কোথায় স্থান দেব? সন্ধ্যা বলিল, তা আমি জানি নে, যেখানে হোক, তুমি ছাড়া আমি আর কাকে গিয়ে বলবো? অরুণ একটু ভাবিয়া বলিল, আমাদের উড়ে মালিটা বাড়ি গেছে, তার ঘরটা থেকে তারা থাকতে পারবে, না হয় একটু আধটু সারিয়ে দেবো। সন্ধ্যা মুখ তুলিয়া কথা কহিতে পারিল না, কেবল অধমুখে মাথা নাড়িয়া তাহার সম্মতি জানাইল। অরুণ কহিল, তাহলে তাদের পাঠিয়ে দাও গে, মালিটা ফিরে এলে তার অন্য ব্যবস্থা করে দেবো। সন্ধ্যা ইহারও জবাব দিতে পারিল না, তেমনি নতক নেত্রে থাকিয়া বোধহয় আপনাকে সামলাইতে লাগিল। তারপর আস্তে আস্তে বলিল, এখন আমার মুখেও পান নেই, গা ধুতেও এসেছিলাম, এই সময় তোমাকে একটু প্রণাম করে পায়ের ধুলো নিয়ে যাই। এই বলিয়া সে গড় হইয়া নমস্কার করিয়া তাহার পায়ের ধুলা মাথায় দিয়া
দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। অরুণ তাহাকে ফিরিয়া ডাকিবার বা আর কিছু জিজ্ঞাসা করিবার চেষ্টা করিল না, কেবল সেই দিকে চাহিয়া সে স্তব্ধ হইয়া বসিয়া রইল। বোধ করি দিন 2 পরে হইবে। জগদ্ধাত্রী তাহার পুষ্করণী হইতে স্নান করিয়া বাড়ি ফিরিতেছিলেন। পথের মধ্যে রাসমণি দেখা দিলেন। তাহার সমস্ত চোখ মুখ উত্তেজনা ও আগ্রহের আতিশয্যে কাঁদো কাঁদো হইয়া উঠিয়াছে। কাছে আসিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিয়া উঠিলেন, জগ মা আমার, তোর ওই পাগলি মেয়েটাকে শেষে এমন তপস্যা করেছিলে, এই যে স্বপনের অতীত। জগদ্ধাত্রী কিছুই বুঝিলেন না, কিন্তু এর মুখে কেবল মেয়েটার নাম শুনিয়াই মনে মনে ভয় পাইলেন। উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে মাসি, কি করেছে সন্ধে? রাসমণি বলিলেন, যা করেছে তা পৃথিবীতে কোন মেয়ে কবে করেছে শুনি। যা ভিজে কাপড়ে ভিজে চুলে গিয়ে শ্রীধরকে সাষ্টাঙ্গে নমস্কার করগে, পঞ্চাননের আর বিশালাক্ষীর স্থানে পুজো পাঠিয়ে দিকে। কিন্তু আমাকে বাঁচা ইষ্ট কবচখানি গলায় ধারণ করতে একটা সরু সোনার গোট করিয়ে দিতে হবে, তা কিন্তু আগে থাকতে বলে রাখছি। জগদ্ধাত্রী আকুল হইয়া কহিলেন, কি হয়েছে মাসি, খুলে না বললে বুঝবো কি করে? রাসমণি একটু হাসিয়া পড়িলেন, খুলে বলতে হবে, তবে বলি। তোরা মায়ে চেয়ে ঢের পুণ্যি করেছিলি, নইলে এ কখনো হয় না। ভেবে মরছিলি মেয়েটার বিয়ে দিবি কি করে, এখন যা একেবারে রাজার শাশুড়ি হয়ে বসকে। কথা শুনিয়া জগদ্ধাত্রীর 2 চক্ষু কপালে তুলিয়া চাহিয়া রইলেন। রাসমণি সদয় কণ্ঠে কহিলেন, তোর একার দোষ নেই জগ, শুনে আমিও অমনি করে চেয়েছিলাম, মনে হলো বুঝিবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপন দেখছি। জগদ্ধাত্রী বলিলেন, খুলে বলো না মাসি, কি হয়েছে? আমি যে আকাশ পাতাল ভেবে মরে গেলুম। রাসমণি তখন জগদ্ধাত্রীর বাম বাহুটা নিজের মুঠার মধ্যে গ্রহণ করিয়া কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া বলিলেন, কথা গোপন রাখিস মা, আল্লাতে এক্ষুনি জানাজানি করে ফেলিসনি, ভাঙচি পড়ে যেতে পারে। আমাকে ছাড়া নাকি চাটুজ্জে দাদা আর জনপ্রাণীকে বিশ্বাস করেন না, তাই সকালে ডেকে আমাকে বললেন, রাসু জগদ্ধাত্রীকে খবরটা দিয়ে এসো কি, তার মেয়ের জন্যে আর ভেবে মরতে হবে না, আমার হাতেই সঁপে দিয়ে একেবারে রাজার শাশুড়ি হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বসুক কি। মনে ভাবলাম, আমারও তো বৈকুণ্ঠপুরী শূন্য খাঁকা করছে, ছেলেটাও মানুষ হচ্ছে না, যা এক কাজে 2 কাজ হবে, একটা ব্রাহ্মণের খুন রক্ষা করাও হবে, গায়ের মেয়ে গায়েই থাকবে, তাদেরও তো সবে মাত্র এই মেয়ে। কিন্তু কথাটাকে তিনি রাজার ভাবী শাশুড়ির মুখের দিকে চাহিয়া আর শেষ করিতে পারিলেন না। শুনিতে শুনিতে জগদ্ধাত্রী একেবারে যেন কাঠ হইয়া গিয়াছিলেন। রাসমণি ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, কি হলো রে জগ? জগদ্ধাত্রী নিজেকে সামলাইয়া লইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, না মাসি, গোলক মামা তোমাকে তামাশা করেছেন। তামাশা কিলো? এতটা বয়স হলো তামাশা কাকে বলে জানি নে, তাছাড়া ভাই বোনে তামাশা? জগদ্ধাত্রী কহিলেন, তামাশা বই কি মাসি, এ কি কখনো হতে পারে? রাসমণি একটু হাসিলেন, বলিলেন, তা সত্যি বাঁচা, আমারও প্রথমে তাই মনে হয়েছিল বুঝিবার স্বপনই দেখছি, কিন্তু পরে বুঝলাম না, জেগেই আছে, মেয়েটার অদৃষ্ট বটে, নইলে কুলিনের মেয়ের ভাগ্যে এ কেউ কখনো দেখেছে না শুনেছে। আশীর্বাদ করি জন্ম এও স্ত্রী হয়ে থাক, কিন্তু যা যা বলে দিলুম আজকেই করগে বাছা, আর কথাটা না যেন 5 কান হয়, আগে ভালোই ভালোই আশীর্বাদটা হয়ে যাক। জগদ্ধাত্রী বাক শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। রাসমণি পুনশ্চ কহিলেন, এই সামনের অগ্রাণের পরেই নাকি 1 বছর আকাল, আমার চাটুজ্জে দাদার ইচ্ছেটা। বলিয়া তিনি একটুখানি মুচকিয়া হাসিয়া কহিলেন, আর হবে নাই বা কেন বল, মেয়ে যে একেবারে লক্ষ্মীর প্রতিমে, দেখলে যে মুনির মন টলে যায়, তা আবার গোলক চাটুজ্জে।
বলিয়া সহাস্যে জগদ্ধাত্রীর বাহুর উপরে একটু আঙুলের চাপ দিয়া কহিলেন, যাও মা, ভিজে কাপড়ে আর দাঁড়িও না, আমিও যাই, বেলা হয়ে গেল, ওবেলা আবার আসবো, এখন ঢের কথা আছে। এই বলিয়া তিনি আর সময় নষ্ট না করিয়া প্রস্থান করিলেন। জগদ্ধাত্রী অনেকটা যেন টলিতে টলিতে বাড়ি আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর ঘরের বারান্দার উপর জলপূর্ণ কলসিটাকে ধপ করিয়া রাখিয়া দিয়া সিক্ত বস্ত্রে সেইখানে বসিয়া পড়িতে তাহার দুই চক্ষু তপ্ত অশ্রুতে ভরিয়া গেল। তাহার ওই একমাত্র সন্তান, তাহার বড় আদরের সন্ধ্যা, রূপে ও গুণে যথার্থই লক্ষ্মীর প্রতিমা, সেই প্রতিমার বিসর্জনের আহ্বান আসিল গোলক চাটুর্যের নরককুণ্ডে। যে গোলক কন্যার মাতামহের অপেক্ষাও বয়োজ্যেষ্ঠ, তাহারই হাতে সমর্পণ করার চেয়ে যে তাহার মৃত্যু ভালো, এ তাহার বুকের মধ্যে অগ্নিশিখার ন্যায় জ্বলিতে লাগিল। কিন্তু মুখ দিয়া না কথাটা উচ্চারণ করিতে পারিলেন না। তিনি নিজেও নাকি ব্রাহ্মণ কুলীনেরই মেয়ে, সমাজে এবং পরিবারে ইহা যে কিছুই বিচিত্র নয়, ইহার চেয়েও বহুতর দুর্গতি নাকি স্বচক্ষে দেখিয়াছেন। তাই নিজের মেয়ের কথা স্মরণ করিয়া অন্তরটা ধু ধু করিয়া জ্বলিতে থাকিলেও ইহাকে অসম্ভব বলিয়া নিবাইয়া ফেলিবার এক বিন্দু জল কোনো দিকে চাহিয়া খুঁজিয়া পাইলেন না। একাকী বসিয়া নিঃশব্দে কেবলই অশ্রু মুছিতে লাগিলেন এবং কেবলই মনে হইতে লাগিল, অচির ভবিষ্যতে হয়তো ইহাই একদিন সত্য হইয়া উঠিবে, হয়তো এই বিভৎস মানুষটার দুর্জয় বাসনাকে বাধা দিবার কোনো উপায় তিনি খুঁজিয়া পাইবেন না। উহার সেদিনের সকৌতুক রহস্যালাপের কথাগুলাই তাহার ঘুরিয়া ঘুরিয়া কেবলই স্মরণ হইতে লাগিল। তাহার মধ্যে যে এতখানি গরল গোপন ছিল, তাহা কে সন্দেহ করিতে পারিত। সদর দরজা দিয়া সন্ধ্যা একখানা চিঠি পড়িতে পড়িতে এক পা করিয়া প্রবেশ করিল। পড়া বোধ হয় তখনও শেষ হয় নাই। কোনোদিকে না চাহিয়াই ডাক দিল, মা, মা গো। জগদ্ধাত্রী তাড়াতাড়ি চোখ দুটি মুছিয়া আর সাড়া দিলেন, কেন মা? তাহার ভারী গলার আওয়াজে সন্ধ্যা চমকিয়া মুখ তুলিল। ধীরে ধীরে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে মা? জগদ্ধাত্রী কন্যার তীক্ষ্ণ দৃষ্টি হইতে মুখ ফিরাইয়া বলিলেন, কিছুই তো হয়নি মা। সন্ধ্যা আরো নিকটে আসিয়া নিজের অঞ্চলে মায়ের অশ্রুজল সযত্নে মুছাইয়া দিয়া করুণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমার বাবা কি আজ কিছু করেছেন মা? জগদ্ধাত্রী শুধু বলিলেন, না। মেয়ে তাহা বিশ্বাস করিল না। আস্তে আস্তে জননীর পাশে বসিয়া কহিল, সংসারে সব জিনিস মানুষের মনের মতো হয় না মা। সবাই তো আমার বাবাকে পাগলা ঠাকুর বলে ডাকে, তুমিও কেন তাকে তাই মনে ভাবো না? জগদ্ধাত্রী কহিলেন, তারা ভাবতে পারে, তাদের কোনো লোকসান নেই, কিন্তু আমার মতো কাউকে তো জ্বালা পোহাতে হয় না সন্ধে। এই জ্বালা যে কি এবং তাহার জন্য কাহাকে যে কোথায় যন্ত্রণা সহ্য করিতে হয়, ইহা সে কোনোদিন ভাবিয়া পাইত না, আজও পাইল না। এবং এই তাহার নিরীহ নির্বিরোধী বড় দুঃখ কাতর অল্প বুদ্ধি পিতার দুঃখে তাহার চিত্ত স্নেহে ও সমবেদনায় পরিপূর্ণ হইয়া চোখ দুটি ছলছল করিয়া আসিল। কহিল, আমার যদি সাধ্য থাকতো মা, তাহলে বাবাকে নিয়ে আমি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এমন কোথাও চলে যেতাম, পৃথিবীর কাউকে তার জন্য আর জ্বালা সইতে হতো না। জগদ্ধাত্রী তাহার কন্যার চিবুক হইতে তাড়াতাড়ি হাত দিয়া চুম্বন গ্রহণ করিয়া সস্নেহে বলিলেন, বালাই ষাট, কিন্তু আমি যেন তোর সৎ মা, তার অর্ধেকও তুই যদি আমাকে ভালোবাসতিস সন্ধে। সন্ধ্যা কহিল, তোমাকে কি ভালোবাসিনি মা? মা বলিলেন, কিন্তু তার কাছে তোর যেন সারা প্রাণটা পড়ে আছে। মায়ের কাপড়টি না ফোটে এমনি তোর ভাব, তুই বেশ জানিস তার ওষুধে কিছু হয় না, তবু তুই প্রাণটা দিতে বসেছিস। কিন্তু আর কারো ওষুধ খাবি নি, পাছে তার লজ্জা হয়। এসব কি আমি টের পাইনি সন্ধে? সন্ধ্যা দুই হাতে মায়ের গলা জড়াইয়া ধরিয়া হাসিয়া বলিল, তাই বই কি, বাবার মতো ডাক্তার কি আর কোথাও আছে নাকি? মা বলিলেন, নেই সে কথা সত্যি। সন্ধ্যা রাগ করিয়া বলিল, যাও, তোমাকে আর ঠাট্টা করতে হবে না। মানুষের অসুখ বুঝি একদিনেই ভালো হয়ে যায়? আমি তো আগের চেয়ে ঢের সেরে উঠেছি। এই বলিয়া প্রসঙ্গটা চাপা দিয়া কহিল,
দুলে বউরা উঠে গেছে মা, বাঁচা গেছে। কখন গেল কি জানি, বোধহয় ভোরে উঠেই চলে গেছে। তাহার কৃত্রিম ঔদাসীন্য মাকে ভুলাইতে পারিল না। তিনি প্রশ্ন করিলেন, কোথায় উঠে গেল জানিস? সন্ধ্যা তেমনি তাচ্ছিল্য করে কহিল, তার পিছনের বাগানটাতে বুঝি, তার উলেমালির একটা ভাঙা পুরো ঘর ছিল না, তাতেই বোধহয়। জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন, অরুণের কাছে কে তাদের পাঠালো, তুই বুঝি? সন্ধ্যা মনে মনে বিপদগ্রস্ত হইয়া কোনো মতে সোজা মিথ্যাটা বাঁচাইয়া বলিল, অরুণদার কাছে আমি কেন তাদের পাঠাতে যাব মা? আমি কাউকে কারো কাছে পাঠাইনি। এই বলিয়া সে নিরতিশয় বিশ্রী প্রসঙ্গটা তাড়াতাড়ি উল্টাইয়া দিয়া হাতের চিঠিটা মেলিয়া ধরিয়া কহিল, আসল কথাটাই তোমাকে এখনো বলা হয়নি মা। আমার সন্ন্যাসিনী ঠাকুরমা এবার কাশী হইতে সত্যি সত্যি আসবেন লিখেছেন। তিনি তো কখনো মিথ্যা বলেন না মা, এবার বোধহয় তার দয়া হয়েছে। জগদ্ধাত্রী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন, মার চিঠি? কবে আসবেন লিখেছেন? তাহার কাশীবাসিনী সন্ন্যাসিনী শ্বশ্রু কাশী ছাড়িয়া একটা দিনের জন্য কোথাও যাইতে চাহিতেন না। এবার জগদ্ধাত্রী তাহাকে অনেক করিয়া লিখিয়াছেন যে তাহার একমাত্র পৌত্রের বিবাহে তাহাকে কেবল উপস্থিত হওয়া নয়, কন্যা দান করিতে হইবে। শাশুড়ি দান করিতে কোনো মতেই সম্মত হন নাই, কিন্তু যথাসময়ে উপস্থিত হইবেন বলিয়া জবাব দিয়াছেন। সন্ধ্যা নিজের বিবাহের কথায় লজ্জা পাইয়া বলিল, তোমার চিঠির জবাব তুমি পড়ো না মা, বলিয়া কাগজখানি মায়ের কাছে রাখিয়া দিয়া হঠাৎ ব্যগ্র হইয়া কহিল, মা তুমি যে এখনো পর্যন্ত ভিজে কাপড়ই রয়েছ, যাই তোমার শুকনো কাপড়খানা দৌড়ে নিয়ে আসি। এই বলিয়া সে দ্রুত বেগে প্রস্থান করিল। জগদ্ধাত্রী চিঠিখানি মাথা ঠেকাইয়া বলিলেন, বউ বলে এতকাল পরে কি সত্যি দয়া হলো মা? বলিয়া তিনিও উঠিয়া ধীরে ধীরে ঠাকুর ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিলেন। অকস্মাৎ তাহার স্বামী অত্যন্ত সরগর করিয়া বাড়ি ঢুকিলেন। তিনি বলিতেছিলেন, 2 দিন যায়নি, 2 দিন শুধু দেখিনি, অমনি হাইপোন্ড্রিয়া ডেভেলপ করেছে। স্বামীর সহিত জগদ্ধাত্রীর বড় একটা কথা হইত না, কিন্তু তাহার এই অতি ব্যস্ততা এবং বিশেষ করিয়া বেলা 12টার পূর্বে আজ অকস্মাৎ প্রত্যাবর্তন দেখিয়া তিনি মনে মনে কিছু বিস্মিত হইলেন। মুখ তুলিয়া শ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, কার কি হয়েছে? প্রিয়বল কহিলেন, অরুণের, ঠিক হাইপোন্ড্রিয়া। আমি যা ডায়াগনোস করব, কারণ পাওয়ার সাথে নেই তা কাটে। কই বিপ্নে বলুক তো দেখি এর মানে কি? অন্য সময় জগদ্ধাত্রী বোধহয় আর দ্বিতীয় কথা কহিতেন না, কিন্তু অরুণের নাম শুনিয়া কিছু উদ্বিগ্ন হইলেন। কহিলেন, কি হয়েছে অরুণের? প্রিয় কহিলেন, ওই যে বললুম গো, বিপ্নেই বুঝবে না তো তুমি। তবু তো সে যা হোক একটু প্র্যাকটিস করে। জিনিসপত্র বাঁধা হচ্ছে, বাড়ি ঘর দোর জমি জায়দাদ বিক্রি হবে, হারান কুণ্ডুকে খবর দেওয়া হয়েছে। ভাগ্যে গিয়ে পড়লুম, যেদিকে যাবো না সেদিকে একদিন নজর রাখবো না, অমনি একটা অঘটন কাণ্ড করবে। এমন করে আমার তো প্রাণ বাঁচে না বাবু। সন্ধে কোথা গেলি আবার? তা করে মেটেরিয়া মেডিকাখানা নিয়ে আয়, তোমার একটা রেমেডি সিলেক্ট করে তাকে খাইয়ে দিয়ে আসি। যাই বাবা, বলিয়া সারা দিয়ে একখানা মোটা বই হাতে সন্ধ্যা কাছে আসিয়া দাঁড়াইল। জগদ্ধাত্রী রাগ করিয়া কহিলেন, পায়ে পড়ি তোমার, খুলেই বলো না ছাই, কি হয়েছে অরুণের? প্রিয় চমকিয়া উঠিলেন। তারপরে বলিলেন, আহা, হাইপো মানসিক ব্যাধি। আজকালের মধ্যেই সে দেশ ছেড়ে চলে যেতে চায়, হারান কুণ্ডকে সমস্ত বেঁচে দিয়ে। তা হবে না, কিন্তু আমি ওসব হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। একটা দুশো শক্তির। সন্ধ্যা বিবর্ণ নতমুখে নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। জগদ্ধাত্রী ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, বাড়িঘর বিক্রি করে চলে যাবে অরুণ? সে কি পাগল হয়ে গেল? প্রিয় হাতখানা সম্মুখে তুলিয়া ধরিয়া বলিল, তা নয়, তাই নয়, নিছক হাইপোন্ড্রিয়া, পাগল নয়, তারে বলে ইনস্যানিটি। তার ওষুধ আলাদা। বিপ্নে হলে তাই বলে বসতো বটে, কিন্তু। জগদ্ধাত্রী কটাক্ষে একবার মেয়ের মুখের প্রতি চাহিয়া কহিলেন। এবার স্বামীর অনর্গল বক্তৃতা সহসা দৃঢ় কণ্ঠে থামাইয়া দিয়া অত্যন্ত স্পষ্ট করিয়া বলিলেন, তোমার নিজের কথা আমার শুনবার সময় নেই। অরুণ কি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে? প্রিয় বলিলেন, চাইছে, একেবারে ঠিকঠাক। কেবল আমি গিয়ে ফের আমি? অরুণ কবে যাবে? প্রিয় থতমত খাইয়া বলিলেন, কবে? আজও যেতে পারে, কালও যেতে পারে।
শুধু হারান কুণ্ডু বেটা? জগদ্ধাত্রী জিজ্ঞাসা করিলেন, হারান কুণ্ডু সমস্ত কিনবে বলছে? প্রিয় বলিলেন, নিশ্চয় নিশ্চয়, সেবাটা তো কেবল ওই চায়, জোলের দামে পেলে। জগদ্ধাত্রী পুনরায় প্রশ্ন করিলেন, এ কথা গ্রামের আর কেউ জানে? প্রিয় বলিলেন, কেউ না, জনপ্রাণী নয়, কেবল আমি ভাগ্যে। জগদ্ধাত্রী কহিলেন, তোমার ভাগ্যের কথা জানবার আমার স্বাদ নেই, তুমি শুধু তাকে একবার ডেকে দিতে পারো, বলবে তোমার খুড়িমা এক্ষুনি একবার অতি অবশ্য ডাকছেন। সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত একটি কথাও কহে নাই, নীরবে দাঁড়াইয়া শুনিতেছিল। এইবার সে চোখ তুলিয়া চাহিল। তাহার মুখ অতিশয় পাণ্ডুর এবং কথা কহিতে গিয়া ওষ্ঠাধরও কাঁপিয়া উঠিল। কিন্তু তাহার পরেই সে দৃঢ় স্বরে বলিলেন, কেন মা, তাকে তুমি বারবার অপমান করতে চাও? তোমার কাছে কি এত অপরাধ করেছেন তিনি শুনি? জগদ্ধাত্রী ভয়ানক আশ্চর্য হইয়া কহিলেন, কে তাকে অপমান করতে চাইছে সন্ধে? সন্ধ্যা কহিল, না, তুমি কখনো তাকে এ বাড়িতে ডেকে আর পাঠাতে পারবে না। জগদ্ধাত্রী কহিলেন, ডেকে দুটো ভালো কথা বলতেও কি দোষ? সন্ধ্যা বলিল, ভালো হোক মন্দ হোক, তিনি থাকুন বা যান, বাড়ি বিক্রি করুন বা না করুন, আমাদের সঙ্গে কি সম্বন্ধ যে তুমি বলতে যাবে? এ বাড়িতে যদি তুমি তাকে ডেকে আনো মা, আমি তোমারই দিব্যি করে বলছি, পুকুরের জলে ঝাঁপ দিয়ে মরব। বলিতে বলিতেই সে দ্রুত বেগে প্রস্থান করিল। জননীর প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র করিল না। দুঃসহ বিস্ময়ে জগদ্ধাত্রী দুই চক্ষু বিস্ফারিত করিয়া দাঁড়াইয়া রহিলেন। কেবল প্রিয়বাবু চিৎকার করিয়া বলিতে লাগিলেন, আহা, বইখানা দিয়ে জানা ছাই, বেলা হয়ে গেল, একটা রেমিডি সিলেক্ট করে ফেলি সন্ধ্যা। ও সন্ধ্যা! সন্ধ্যা ফিরিয়া আসিয়া হাতের বইটা পিতার পায়ের কাছে রাখিয়া দিয়া চলিয়া গেল। তিনি সেইখানে বসিয়া ঔষধ নির্বাচনে মনোনিবেশ করিলেন। জগদ্ধাত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিলেন, তুমি মেয়ের বিয়ে দেবে কি দেবে না ঠিক করেছ? প্রিয় কাজ করিতে করিতে বলিলেন, দেব না, নিশ্চয় দেব। কবে দেবে? শেষে একটা কিছু হয়ে গেলে দেবে? জগদ্ধাত্রী এক মুহূর্ত স্থির থাকিয়া কহিলেন, রসিকপুরে যাও না একবার। প্রিয় খোলা পাতার একটা স্থান আঙুল দিয়া চাপিয়া মুখ তুলিয়া চাহিলেন, কহিলেন, রসিকপুরে? কার কি হয়েছে? কেউ খবর দিয়ে গেছে নাকি? কখন দিয়ে গেল? জগদ্ধাত্রী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জয়রাম মুখুজ্জের নাতির সঙ্গে যে বিয়ের একটা কথা হয়েছিল, যাও না, গিয়ে একবার পাত্রটিকে দেখেই এসো না। প্রিয় কহিলেন, যাই কখন? দেখলে তো একটা বেলা না থাকলে কি কাণ্ড ঘটে যায়। অরুণের ওই দশা, আবার চাটুর্য মশাইয়ের ওখান থেকে খবর দিয়ে গেছে, তার শ্যালীন নাকি ভারী অসুখ। জগদ্ধাত্রী কিছু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কার? কেন তার অসুখ? কি হলো আবার তার? প্রিয় বলিলেন, অম্বল অম্বল, খাবার দোষে অজীর্ণ রোগ, কেবল গা বমি বমি। অরুণের ওখান থেকে ফিরে গিয়ে একটা ফোঁটাই। জগদ্ধাত্রী বলিলেন, তাদের ওষুধ দেবার ঢের লোক আছে, তোমার পায়ে পড়ি, একবার যাও রসিকপুরে, পাত্রটিকে একবার দেখে এসে যা হোক করে মেয়েটার একটা উপায় করো। গৃহিণীর অস্ত্র বিকৃত কণ্ঠস্বর বোধ করি প্রিয়বাবুকে কথঞ্চিত প্রকৃতিস্থ করিল। কহিলেন, কিন্তু পাত্রটি যে শুনি ভারী বকাটে, কেবল নেশাবাং। জগদ্ধাত্রী আর ধৈর্য রক্ষা করিতে পারিলেন না, সহসা কাঁদিয়া ফেলিয়া বলিলেন, করুক নেশাবাং, ওকে বকাটে, তো মেয়েটা দুদিন নোয়া সিঁদুর পড়তে পাবে। তুমি কি, তোমার হাতে আমার বাপ মা যদি মেয়ে দিতে পারেন, তুমি বা পারবে না কেন? এই বলিয়া তিনি অঞ্চলে চোখ মুছিতে মুছিতে দ্রুতপদে চলিয়া গেলেন। প্রিয় অবাক হইয়া ক্ষণকাল চাহিয়া রহিলেন। তাহার পরে বইখানি মুড়িয়া একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, দুটো সাংঘাতিক রোগী হাতে এমন দ্বারা করলে কি রেমিডি সিলেক্ট করা যায়? বলিয়া পুনশ্চ একটা নিঃশ্বাস ফেলিয়া বইটা বগলে চাপিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। ব্যাস, আজ এই পর্যন্তই। সমাজের শিরোমণি চূড়োমণিদের স্বার্থের দম্ভটা দেখলেন তো? তাদের কামনা বাসনার আগুন যে মানুষকে কতটা দগ্ধ করতে পারে সেটা দেখা গেল। আগামী সপ্তাহে আবার এই গল্পের, এই উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আজ আসি।